জন্য মনে করেছি। এখন তাতে হয়তো এটা মনে হতেই পারে যে খুব স্বাভাবিকভাবে সংখ্যাগত বিচারে হয়তো আমাদের এখানে উপস্থিতি খুব বেশি নেই, কম আছে। কিন্তু রবীন্দ্রনাথের মতন এই ধরনের একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে কোনো একটা আলাপচারিতা, এবং সেটা আমার মনে হয় যে এই ধরনের একটা খুব অন্তরঙ্গ গোষ্ঠীর মধ্যে, আমি অন্তরঙ্গ কথাটাকে ব্যবহার করছি, এটা একটা খুব অন্তরঙ্গ বা একটা ক্লোজ সার্কিটে রবীন্দ্রনাথকে নিয়ে একটু খোলামেলা যে আলোচনা, এই আলোচনা করার সুবিধাটা হচ্ছে এই জায়গায় যে বক্তব্যটা সবার কাছে গিয়ে পৌঁছাবে। এখন আমি আর কোনো ভূমিকা করবো না এই কারণে, অনেকটা সময় তো গেছে। রবীন্দ্রনাথ এই নামটা উচ্চারণ করার সাথে সাথেই আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা ভারতবাসী, তাদের রবীন্দ্রনাথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো সমতুল্য আইকন নেই। মানে রবীন্দ্রনাথকে দিয়েই আমাদের জীবনের শুরু, আর রবীন্দ্রনাথকে দিয়েই আমাদের জীবনের শেষ। এখন আজকে আপনারা হয়তো শুনেছেন যে আমি মূলত যে টপিকসটি বা বিষয়বস্তুটিকে নির্বাচন করেছি, সেই বিষয়বস্তুটি হচ্ছে রবীন্দ্র সাহিত্য সৃষ্টিতে বা রবীন্দ্র পরিক্রমাতে খেপা। প্রথমেই মনে রাখা ভালো যে এখন ধরুন হঠাৎ করে আপনাদের তো এই প্রশ্নটা প্রথমেই মনে আসতে পারে যে স্যার, রবীন্দ্রনাথের মতন একটা এত বিশাল ব্যক্তিত্ব, একটা মহাসমুদ্র, এখন সেখানে এত ধরনের টপিকস থাকতে আপনি হঠাৎ করে খেপা চরিত্র, যাকে আপনারা অনেকে পাগল বলেন, তো এই ধরনের একটা অফবিট টপিকস, আমরা যেমন বেড়াতে গেলে বলি না যে এটা খুব প্রচলিত জায়গা নয়, একটা অফবিট প্লেস, তো আপনি এই ধরনের একটা অফবিট প্লেসকে কেন আজকে নির্বাচন করলেন? তো সেই প্রশ্নের উত্তরে প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে দেখুন, রবীন্দ্রনাথ সম্পর্কে তো বহুল প্রচলিত, বহু জায়গাতে বহু জিনিসই আলোচিত হয়, কিন্তু আমার মনে হয় যে এখানে যারা উপস্থিত আছেন তারা অ্যাজ সাচ কোনো গ্রন্থে কি কোনো প্রবন্ধে আপনি যদি গুগল সার্চ করেন, কি আপনি যদি এখনকার দিনের আমরা নতুন টেকনোলজি এআই দিয়েও যদি সার্চ করেন, সেখানে কিন্তু রবীন্দ্র ভাবনায় বা রবীন্দ্র চিন্তায় খেপা এই ধরনের কোনো টপিক্সের সন্ধান পাবেন না। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম কেন? এই প্রশ্নের জবাবটা দিয়ে বোধহয় শুরু করা ভালো। এখন আমরা যারা মূলত একাডেমিশিয়ান, যারা এতদিন ধরে আমরা পঠন পাঠনের জগতে রয়েছি, এখন সেখানে দর্শন বা চিন্তার যে শুরু, সেটা আমরা গ্রিক রাষ্ট্রচিন্তা, আমরা প্লেটোকে দিয়ে শুরু করি। আপনারা গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ প্লেটোর নাম শুনেছেন। এখন সেখানে প্লেটোর যে লজিকটা ছিল, সক্রেটিসের ছাত্র, প্লেটোর লজিকটা ছিল যে আমি সমগ্রতে পৌঁছাবো সেটা একটা পাঠ বা অংশ থেকে। ধরুন আমরা একটা ঘরের মধ্যে একটা বৃহৎ অট্টালিকা, রাজপ্রাসাদ, এখানে প্রাসাদেরও ছবি রয়েছে, রাজবাটির ছবি রয়েছে, ঠাকুর বাড়িরও ছবি রয়েছে। ধরুন আমরা একটা রাজপ্রাসাদের মধ্যে সকালে বসে আছি, তো রাজপ্রাসাদের অলিন্দ থেকে, বারান্দা থেকে আপনি সকালের উদীয়মান সূর্যের দিকে যখন তাকাবেন, তখন দেখবেন একটা জ্বলন্ত সূর্য আপনাদের প্রত্যেককেই কেমন যেন একটা কি বলবো উজ্জ্বল জায়গাতে পৌঁছে দিচ্ছে। এখন সেই উজ্জ্বলতাটা দেখতে ভালো, আমরা সরাসরি তো সূর্যের কাছে পৌঁছতে পারি না, কিন্তু সেই অট্টালিকার মধ্যেই ধরুন কোনো একটা জায়গাতে, বাড়িতে কোনো একটা জায়গাতে ফুটো অংশ আছে, ছাদের জায়গা বা বাড়ির জায়গা, সেখান থেকে সূর্যের কিরণটা, ওই একই সূর্য, তার তির্যক কিরণটা যখন বাড়ির মধ্যে পৌঁছে, ওটাও কিন্তু সূর্যেরই আলো।
আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, আমরা সূর্যের কাছে গিয়ে পৌঁছতে পারি না। কিন্তু ওই প্রসাদোপম যে অট্টালিকা, ধরুন সেটা কোনো জায়গা থেকে, কোনো জানালার ফাঁক থেকে কিংবা বাড়ির কোনো ফাঁকা জায়গা থেকে যখন সূর্যের কিরণটা ঢোকে, আমরা কিন্তু সবাই সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করি। আহা, কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য, আমরা তাকে ধরতে চেষ্টা করি। তার উৎসটা কিন্তু সূর্য। সূর্যের কিরণটা বাড়ির মধ্যে ঢুকছে, আমি সেটাকে ধরতে চেষ্টা করছি, উপভোগ করতে চেষ্টা করছি, কিন্তু তার উৎসটা কিন্তু হচ্ছে সূর্য। আমরা রবীন্দ্রনাথকেও আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা সূর্যের মতো প্রতিভাময় একটি জাজ্বল্য ব্যক্তিত্ব, যার কিরণ বা যার দীপ্তিতে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রদীপ্ত হয়ে রয়েছি। আমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আমাদের যে জীবন, আমাদের যে যাপন, আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রবীন্দ্র প্রেমী এবং রবীন্দ্রনাথকে ভালোবাসি বলেই আমরা আজকে জেনে শুনে এই ধরনের একটা অব্বিট আলোচনা, যেটা সচরাচর খুব একটা পপুলিস্ট আলোচনা নয়, টপিকস নয়, আমরা সেই আলোচনাটা শোনার জন্য খুব সীমিত হলেও আমরা কিন্তু সকলে এখানে উপস্থিত হয়েছি। সেজন্য আরো আরেক প্রশ্ন আপনাদেরকে ধন্যবাদ জানাই। এরপর আমি আলোচনাতে ঢোকার আগে আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে খ্যাপা। এই খ্যাপা শব্দটিকে আমরা কিভাবে দেখি, খ্যাপা বলতে আমরা কি বুঝি? তাহলে খ্যাপাকে তো একটা তার স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয়। এখানে আমাদের ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর সরোজ মুখার্জি, তার কাছে অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সের কথা বলা, মেন্টাল ডিসঅর্ডারের কথা বলাটা আমার কাছে খুবই দৃশ্যমান। আমাদের সমাজতত্ত্ব, যাকে আমরা বাংলাতে সমাজতত্ত্ব বলি, ইংরেজিতে বলি সোশিওলজি। সোশিওলজিটা হচ্ছে স্টাডি অফ সোসাইটি, এ নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশন, সামাজিক সম্পর্কের ঘাত প্রতিঘাত। তো সমাজতত্ত্বে দুটো শব্দ খুব প্রচলিত আছে। একটাকে ইংরেজিতে বলে কনফর্মিটি। কনফর্মিটি মানে সমাজের যে অ্যাকসেপ্টেড পাথ, সমাজের স্বীকৃত যে পথ, সমাজের স্বীকৃত যে স্ট্যান্ডার্ড আচার আচরণ, সেটাকে যারা মেনে চলে সেটাকে বলা হয় কনফর্মিটি, অনুগামিতা, মান্য করে নেওয়া। আর সমাজের স্বীকৃত পথ, আচার আচরণ বা যে বিহেভিয়ারাল প্যাটার্নস, তার কিছু স্ট্যান্ডার্ড আছে। আমি কি পোশাক পরবো, একটা অনুষ্ঠানে এসেছি আমি কি পোশাক পরে আসবো, একটা শ্রাদ্ধ বাড়িতে গেলে কি পোশাক পরবো, আর একটা বিয়ে বাড়িতে গেলে কি পোশাক পরবো। এখানে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু একটা নান্দনিকতার ব্যাপার আছে, শৈল্পিক পছন্দের ব্যাপার আছে। এই শৈল্পিক পছন্দটা যখন বেশিরভাগ লোকজনের কাছে উত্তীর্ণ হয়, তখন সেটাকে আমরা কনফর্মিটি বলি। আর ওই সমাজ স্বীকৃত পথ থেকে যদি আমি ডেভিয়েট করি, এই যে ডেভিয়েন্স, এই ডেভিয়েন্সটাকে আমরা বলি বিচ্যুতি। তো এই বিচ্যুতি, এই যে খ্যাপা ব্যাপারটা হচ্ছে এক ধরনের সামাজিক বিচ্যুতি। অর্থাৎ সমাজ স্বীকৃত আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নস, সেই বিহেভিয়ারাল প্যাটার্নস থেকে আমি যখন সরে আসি, তখন সমাজ আমাকে স্টিগম্যাটাইজড করে দেয়। অর্থাৎ এটা একটা লেভেলিং। আমি আর মানে থিওরিতে যাব না, লেভেলিং থিওরি বলে আমাদের সোশ্যাল সায়েন্সের একটা থিওরি আছে, আমি মার্কিন থিওরিস্ট, আমি সেই জায়গায় যাচ্ছি না। তার মানে পাগল বা খ্যাপা, ইনিও একজন সমাজবদ্ধ মানুষ, ইনিও সমাজের মধ্যেই রয়েছে। আমরা তাকে খ্যাপা বা পাগল বলছি, এটা মানে কোনো একটা ব্যক্তিকে স্টিগম্যাটাইজড করে দেওয়া, তাকে চিহ্নিত করে দেওয়া। তার মানে তার আচার আচরণটা সমাজ স্বীকৃত নয়। এখন এরপর দেখতে হবে যে রবীন্দ্রনাথের যে সৃষ্টি, সেই সৃষ্টি তো এত মহাসমুদ্র, সেই মহাসমুদ্রের ভেতরেতে কি বলবো, অবগাহন করে, অতল সমুদ্রে অবগাহন করে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা যে কোথায় খ্যাপা চরিত্র রয়েছে, এটা খুবই একটা শক্ত বিষয়।
প্রথমেই একটা জিনিস আমি উল্লেখ করি, যেটা আপনাদের অনেকের দৃষ্টি এড়িয়ে গেছে, কারণ এখানে তো রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা হয়, আলোচনা হয়, অনেকে গান করেন, অনেকে কবিতা পড়েন, উপন্যাস আছেন, নাটক আছেন। প্রথমেই বলে রাখা ভালো যে এই খ্যাপা আমরা বাংলাতে যে শব্দটি ব্যবহার করছি, রবীন্দ্রনাথের যে সমস্ত রচনাগুলি আছে এখানে প্রথমেতেই বানানকে কেন্দ্র করে এবং খ্যাপা বানানের যে প্রয়োগ সেটি এক এক ক্ষেত্রে এক এক ধরনের ভিন্ন হয়ে গেছে, যদিও বা অর্থটা মূলত একই ধরনের হয়ে গেছে। যেমন ধরুন, আমি যখন সাধারণত আমরা খ্যাপা বানান বলতে কি বুঝি? ক্ষয়ে জফলা আঁকা পয় আঁকা, এটা তো খ্যাপা। কিন্তু রবীন্দ্রনাথের এই ধরনের প্রচুর আলোচনা বা এলাকা রয়ে গেছে যেখানেতে এই খ্যাপা বানানের আলোচনাটা কনসে খ বলি না, হ্যাঁ, সেখানেতে আঁকা পয় আঁকা। আবার কোনো জায়গাতে খ্যাপা বানানটা ক্ষয়ে একা পয় আঁকা, আবার কোনো জায়গাতে ক্ষয়ে জফলা আঁকা পয় আঁকা। যেমন আমি একটুখানি সাহায্য নিই। যেমন এখানে খেপা বানানের ব্যবহারের বৈচিত্র্যটি বেশ বিভ্রান্তিকর। গীতবিতানের প্রথম খণ্ডের যে সূচিপত্র, প্রথম খণ্ডের সেই সূচিপত্রে যেখানেতে আলোচনা আছে খেপা বানান, সেখানে খেপা বানানটা রয়েছে ক্ষয়ে একা পয় আঁকা। আবার স্বরবিতানের যে সূচিপত্র সেখানে তো ক্ষয়ে একা পয় আঁকা। প্রশান্ত কুমার পাল তার রবি জীবনী বলে একটি গ্রন্থ, তার তৃতীয় খণ্ডে খেপা বানান উল্লেখ করেছেন ক্ষয়ে জফলা আঁকা পয় আঁকা। আর আমরা সাধারণত প্রচলিতভাবে যে খেপা বানানকে ব্যবহার করি সেটা হচ্ছে ক্ষয়ে জফলা আঁকা পয় আঁকা। ঠিক আছে? তো এই বানানের বিভ্রান্তি যাই হোক না কেন, খেপা শব্দটার ব্যবহারটা কিন্তু আমরা এইভাবেই করতে চাইছি যে এটা একটা বিচ্যুতির জায়গা, যেটা আমাদের সমাজ স্বীকৃত নয়। এই প্রাথমিক আলোচনাটা করে নেওয়ার পরে আমি যখন খেপাকে নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম, তখন খুব সঙ্গত কারণে আমার মনে হলো যে আচ্ছা, একটু দেখা যাক যে রবীন্দ্রনাথের এই খেপা বা পাগল যাকে আমরা বলি, যদি বাংলা করি খেপা, ইংরেজিতে আমরা ম্যাড কথাটা ব্যবহার করি, অ্যাবনর্মাল। তো রবীন্দ্রনাথের এই খেপা চরিত্র নির্মাণে কি কোনো বিদেশি সাহিত্যের প্রভাব আছে? এই বিদেশি সাহিত্যের প্রভাবটা রবীন্দ্রনাথের খেপা চরিত্রকে জানার জন্য, উপলব্ধি করার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই যেটা উল্লেখ করব সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যে খেপা চরিত্রগুলোকে নির্মাণ করেছেন, আমি এখন খেপা চরিত্রের মধ্যে ঢুকিনি, যে খেপা চরিত্রগুলোকে নির্মাণ করেছেন সেই চরিত্রগুলো নির্মাণের ক্ষেত্রে তিনি এককভাবে কোনো শিল্পী বা সাহিত্যিকের দ্বারা অনুপ্রাণিত হননি। আপনারা প্রত্যেকেই জানেন যে রবীন্দ্রনাথ তিনি বহু বিদেশি ভাষা জানতেন এবং তিনি বিদেশে, ইউরোপে তিনি নিজে ভ্রমণ করেছেন, তিনি চীনে গেছেন, তিনি রাশিয়াতে গেছেন এবং পৃথিবীর বেশ কিছু দেশে তিনি নিজে ঘুরে এসেছেন। তার ফলে এটা খুবই, এবং রবীন্দ্রনাথ নিজে খুব সুপাঠক ছিলেন। তো প্রথমেই বলে রাখা ভালো, যেটা আমার নিজের মনে হয়েছে, এটা তো একটা আলোচনা চর্চার জায়গা হতে পারে, আমার আলোচনাটার মধ্যে আমার বোঝার ভ্রান্তি হতে পারে। সেখানে আমার খুব স্পষ্টত মনে হয়েছে যে রবীন্দ্রনাথের যে খেপা বা পাগল চরিত্র, সেগুলিকে বুঝতে গেলে প্রথমে এই খেপা চরিত্রের যে আলোচনা বিদেশি সাহিত্যে রয়েছে সেটা রবীন্দ্রনাথেরও আগে, তার প্রভাবটা কিছু পড়েছে কিনা সেটা আমরা প্রথম দেখব, তারপর খেপা চরিত্রের মধ্যে ঢুকব। তো আমি প্রথমেই রাশিয়ার যে সাহিত্যিক, সেই ধরনের আমি কয়েকজন সাহিত্যিকের একটুখানি শরণাপন্ন হব। তার মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যিনি সাহিত্যিকের নাম উল্লেখ করব, যার দ্বারা রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি পরিমাণে প্রভাবিত হয়েছিলেন বা অনুপ্রাণিত হয়েছিলেন, তার নাম ছিল দস্তয়েভস্কি।
স্পেলিংটা এই ধরনের বাংলা করলে দন্তস্বয় ত, অন্তস্তয়ে একার, ভ দন্তস্বয় কয়ে হস্যইকার। এই যে দস্তয়েভস্কি, এবং আপনারা লিও টলস্টয়ের প্রত্যেকেই নাম শুনেছেন, লিও টলস্টয়ের চেয়েও বেশি পরিমাণে প্রভাবিত হয়েছিলেন দস্তয়েভস্কির এই পাগল বা খ্যাপা সম্পর্কে ধারণা। দস্তয়েভস্কি তিনি তিনটি তার বিখ্যাত উপন্যাস আছে, অনেক উপন্যাস আছে যেখানে খেপা চরিত্রটা মূল সেখানে উল্লেখিত হয়েছে। তার মধ্যে প্রথমটা আছে প্রিন্স ম্যাস্কিন, তারপরেরটা রয়েছে সোনয়া, এবং তারপরেরটা রয়েছে অ্যালোয়াসা। এগুলো রাশিয়ান ক্যারেক্টার, যে কারণে উচ্চারণগুলো ওই ধরনেরই। আমি এই আলোচনার মধ্যে যাব না, তাহলে রবীন্দ্রনাথ ছেড়ে যাবে। এই প্রত্যেকটা জায়গাতেই এই রাশিয়ান যে সাহিত্যিক, ইনি খেপা চরিত্রটাকে বিনির্মাণ করেছেন। উনি বলেছেন হোলি ফুল। আমরা হোলি বলতে পবিত্র বুঝি, পবিত্র রোমান সাম্রাজ্য, হোলি রোমান এম্পায়ার। এবং দেখবেন যে রবীন্দ্রনাথে এই যে হোলি ফুল ব্যাপারটা কি না, এরা এক ধরনের পাগল বা এক ধরনের খ্যাপা যারা ঈশ্বর বা আধ্যাত্মিকতাতে ডুবে থাকেন, যেখানে আধ্যাত্মবাদ, স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ান, এটাই মুখ্য। এখন এদের আচার ব্যবহারটা হচ্ছে খাপছাড়া, এরা কিছুটা বাউন্ডুলে টাইপের, কিন্তু এরা ভিতর থেকে হচ্ছে খুব পবিত্র এবং খুব নিষ্কলুষ। আসলে সে কিন্তু পাগল নয়, আসলে কিন্তু সে খ্যাপা নয়, কিন্তু সমাজ, আমরা যারা সাধারণ লোকজন, আমরা তাকে ঠিক মতন উপলব্ধি করতে পারিনি। আমরা সেই জন্য ওই দস্তয়েভস্কির যে কনসেপ্ট, যেটাকে আমরা হোলি ফুল বলছি, আমরা দেখব যে রবীন্দ্রনাথের যতগুলো খ্যাপা চরিত্র, তার বেশিরভাগ খ্যাপা চরিত্রকেই এই ক্যাটেগরিতে ফেলে দেওয়া যাবে। যে ক্যাটেগরিটাকে আমরা বলছি, কি বললাম, হোলি ফুল। এই কথাটা যদি সম্ভব হয় মনে রাখবেন, বা যাদের উৎসাহ রয়েছে তারা পরবর্তীকালেতে, এখন তো গুগল আমাদের অনেকটাই হেল্প করে, দস্তয়েভস্কি হোলি ফুল এই কথাটাকে আপনারা লিখতে পারেন, সেখানে আপনারা খ্যাপার সম্পর্কে আরো বিস্তৃত আলোচনা পেয়ে যাবেন। এরপর আমি আলোচনা করব ইউরোপীয় সাহিত্যের যে মধ্যযুগ, যেটাকে আমরা মেডাইভাল এজ বলি, সেইখানে এক ধরনের এই পাগলামির ইতিহাস আছে, এবং এই খ্যাপা বা পাগলামিটা অনেকটা ব্যাপক বা বিস্তৃত। এবং এটা আপনারা বোধহয় সকলেই আমার সাথে একমত। দেখবেন আমাদের পরিচিত যত শিল্পী, যারা গানের জগতের লোক, যারা কবিতা লেখেন, যারা নাটক লেখেন, যারা গল্প লেখেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো ধরনের পাগল। মানে আপনি যদি অন্যভাবে নেবেন না, খারাপ অর্থে নেবেন না, আপনি এটা ভালো দিকটাকে দেখবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরও কিন্তু এক ধরনের একটা পাগলামি আছে। সেটা হয়তো শিল্পের পাগলামি, সেটা হয়তো সুস্থ সংস্কৃতির পাগলামি, এবং সেই পাগলামির টানেই কিন্তু আমরা এখানে সমবেত হয়েছি। এখন এই গোটা মধ্যযুগের যে ইতিহাস, এই ইতিহাসে আরেক ধরনের পাগলামি আছে, এবং সেই পাগলামির ইতিহাসটাতে অনেকেই তার সাক্ষী রয়েছেন, এবং সেই পাগলামিটাকে বলে ম্যাড জিনিয়াস। এটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এই ম্যাড জিনিয়াস, এই জিনিসটাকে, ম্যাড মানে পাগল, জিনিয়াস আমরা কাকে জিনিয়াস বলি? জিনিয়াস মানে খুব জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিকে আমরা জিনিয়াস বলি। জিনিয়াস তো সবাই হয় না। তো এই ম্যাড জিনিয়াস যে গ্রুপটা, এই কনসেপ্টটা থেকেই এসেছে পরবর্তীকালে ইংরেজি সাহিত্যের ইতিহাসে ভিশনারি ফুল, ভিশন। আমি কোনো কিছু একটা চোখে দেখছি, প্রকৃতি, কোনো একটা, আমি বললেন রবীন্দ্রনাথের আমি কবিতাতে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ,
চুনে উঠল রাঙা হয়ে, কিংবা কিছুটা পরে আমি বললেন তুমি সুন্দর, সুন্দর হয়ে উঠল সে। না, আমি বলছি বলে সে সুন্দর। এটা পাগলামি নয়, এটা কবিত্ব নয়। তো এই যে ভিজনারি আমি ফুল, এই ভিজনারি ফুলের যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু ব্যাপকভাবে ইংরেজি সাহিত্যে রয়েছে। সেখানে ওয়ার্ডসওয়ার্থ আছেন, সেলি আছেন, কিটস আছেন, এবং অন্যান্য আরো আরো আরো। এবং এদেরকেই ওয়ার্ডসওয়ার্থ একটা জায়গাতে বলছেন এটা রাস্টিক ফুল। রাস্টিক কথাটা এসেছে ইংরেজি শব্দ, রাস্টিক কথাটা হচ্ছে রুরাল থেকে এসেছে। রাস্টিক ফুল মানে গ্রাম বাংলার যে প্রকৃতি, যাকে দেখে আমরা উদ্বেলিত হই, বিহ্বল হয়ে যাই, একটা ভালো লাগা, প্রকৃতি প্রেমে জড়িয়ে পড়া, অস্বাভাবিকত্ব, এটা পাগলামি। আমি এখানে এই পাগল চরিত্রগুলোতে ঢোকার আগে একটু একটু করে ছুঁয়ে যাই। আপনারা রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে ছেলেটা। পড়েছেন নিশ্চিতই, হয়তো অনেকেরই মনে পড়ছে। ছেলেটা বলে একটা কবিতা আছে না? কিরকম সেই ছেলে? না, যে ছেলেটা ছোটবেলা থেকে তার বাবা মারা গেছে, মাও মারা গেছে বাউন্ডুলে। সে স্কুলে যায়, সে কোনোদিনও একটা হেলে সাপকে ধরে নিয়ে গিয়ে মাস্টারমশাই পড়ানোর যে ডেস্ক আছে, ডেস্কের টেবিলের তলায় ঢুকিয়ে দেয়। গাছে তত্তর করে উঠে যায়, পাখির বাসার থেকে পাখি নিয়ে আসে, কোনো ফলের গাছ থেকে বিষাক্ত ফল খেয়ে ভিড়বি লেগে সে অজ্ঞান হয়ে যায়। তার বন্ধু হচ্ছে গোবরে পোকাগুলো, তার বন্ধু হচ্ছে কাঠ পোকাগুলো, এই কাঠ বিড়ালিগুলোকে সে স্কুলে যাওয়ার সময় পকেটে করে কাঠ বিড়ালি নিয়ে যায়, এবং তাকে কেউই ভালো চোখে দেখে না। তো তার পাড়াতে কোথায় একটু সম্ভবত এক পিসি ছিল, প্রতিপিসি, তার একটা বাচ্চা ছিল, এর থেকে মাস তিনেক ছোট। প্রতিবেশীর বাচ্চাটা মারা যায়, তখন এই ছেলেটাকেই ওই প্রতিবেশী পুত্র স্নেহে খুব ভালোবাসত, বাড়িতে যা কিছু ভালো ভালো খাবার দাবার উঠেই দিত। আমরা ওই ছেলেটার কাছে পৌঁছতে পারিনি। ছেলেটার যে চাওয়া, ছেলেটার যে কামনা, ছেলেটার যে বাসনা, এই যে ছেলেটার যে প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে কিন্তু আমরা ঢুকতে পারিনি। ছেলেটার ব্যবহারের মধ্যে এক ধরনের পাগলামি বা এক ধরনের খেপামি কিন্তু রয়ে গেছে। এইটাকে আমরা কেউ কেউ বলছি ভিজনারি ফুল, এবং ইংরেজি সাহিত্যে এই ব্যাপারটা কিন্তু ছিলই। এরপরে আপনারা দেখবেন যে শেক্সপিয়ারের এক ধরনের, শেক্সপিয়ার তার নাটকগুলোতে মূলত এক ধরনের এই খেপামি বা পাগলামির কথা বলছেন, এবং তাদেরকে বলছে এরাও এক ধরনের বোকাটে লোক। তাদেরকে বলছেন ওয়াইজ ফুল, উনি ওনার কনসেপ্ট। এবং তার মধ্যে কিং লিয়ারের, আমি কিং লিয়ারের গল্প বলবো না, কারণ এক একটা করে চরিত্রের কথা বলতে গেলে অনেকগুলো সময় চলে যায়। কিং লিয়ার আছে, 12th নাইট বলে একটা ওনার বিখ্যাত উপন্যাস আছে বা গল্প আছে। এবং আরেকটি কথা উল্লেখ করতেই হয়, কারণ এটার থেকেই আমি রবীন্দ্রনাথে আসবো সরাসরি। আমরা অ্যাজ ইউ লাইক বলি না, গো অ্যাজ ইউ লাইক, গো কথাটা নেই, অ্যাজ ইউ লাইক হাইফেন দিয়ে আছে টাচ স্টোন। আমরা টাচ স্টোন, স্টোন পাথর, পরশ বলি, মানে পরশ পাথর। এই টাচ স্টোন, অ্যাজ ইউ লাইক টাচ স্টোন, এটা কিন্তু শেক্সপিয়ারিয়ান একটা কনসেপ্ট। আপনারা শেক্সপিয়ারের নাটক অনেকেই পরিচিত, দু চারটে হয়তো পড়েওছেন, হয়তো সবটা মনে নেই। তো এখানেও কিন্তু এই দেখুন, রবীন্দ্রনাথের যখনই আমরা বলি রবীন্দ্রনাথের খেপা চরিত্র বা পাগল চরিত্র, এটা কি করে আসে, কি করে আমাদের মাথায় আসে, কি করে হঠাৎ করে এই ধরনের কথা মনে হয় কি করে? তো দেখবেন সেখানে রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থে সেখানে পরশ পাথর বলে একটা কবিতা আছে, এবং যে কবিতাটার মধ্যে রবীন্দ্রনাথ নিজে সরাসরি ওই খেপা কথাটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনারা
কবিতাটা লাইনটার সাথে প্রত্যেকেই পরিচিত, আমি কবিতাটা বলছি না। কবিতাটার বিষয়বস্তু হচ্ছে এই, ওই খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, খুব বিখ্যাত লাইন। উনি খেপা কথাটা খুব সচেতনভাবেই ব্যবহার করেছেন। আমি এখানেই দেখানোর চেষ্টা করব রবীন্দ্র সাহিত্যে খেপাটা কি। ওই যে হোলি ফুলের কথাটা, কনসেপ্টটা বলেছিলাম, এইখানে সেটাকে আমি রিলেট করার চেষ্টা করব, যেটাকে আমি দস্তয়েভস্কির ক্ষেত্রে প্রথমেই রাশিয়ান সাহিত্যিক আমি যে ভূমিকাতে, যার রেফারেন্সেতে, যার নামটা আমি বলে রেখেছি। পরশ পাথর। পরশ পাথর কবিতাটির সোনার-তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার মূল বিষয়টাও আপনারা জানেন। খুব সংক্ষেপে যদি বলি, একটা পাগল, তার পোশাক আশাকের ঠিক নেই, প্রকৃত অর্থে পাগল, তার চুলের ঠিক নেই, পোশাক আশাকের ঠিক নেই, কোমরে একটা শেকল আছে লোহায় বাঁধা, এবং সে সমুদ্র বা নদীর ধারে সে উপল খণ্ড খুঁজে খুঁজে বেড়াচ্ছে, নুড়ি পাথর, এবং নুড়ি পাথরগুলো তুলছে, তার লোহার শেকলে ঠেকাচ্ছে, তাকাচ্ছে না, আবার সেটাকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এরকম করে যখন সময় অতিবাহিত হয়ে যায়, একটা সময় দেখা গেল সে দেখেনি, অন্যজনে দেখেছে যে ওই খেপার কোমরে যে শেকলটা আছে সেটা সোনাতে ট্রান্সফর্ম হয়ে গেছে। কিন্তু কখন সেটা সোনা হয়ে গেছে খেপা কিন্তু সেটা বুঝে উঠতে পারেনি, এবং স্বভাবতই খেপা চরিত্রের স্বভাবতই সে নুড়ি পাথরটাকে সাগরের জলে আবার ছুঁড়ে ফেলে দিয়েছে। তাকে যখন সতর্ক করে দিয়েছে, তাকে যখন দেখিয়ে দিয়েছে যে তুমি শেকলটার দিকে তাকিয়ে দেখো, তোমার এখানে তো সোনা, তোমার লোহার শেকল তো সোনা হয়ে গেছে, তখনও নিজেকে আর ধরে রাখতে পারেনি, চোখের জলে ভাসিয়ে দেয়, এবং সে বলে যে আমি পেয়েছিলাম, আমি যে সম্পদ চাইছি, অমূল্য সম্পদ, সেই সম্পদ আমাকে ধরা দিয়েছিল, কিন্তু হাই, আমি সেটাকে নিজের কাছে ধরে রাখতে পারলাম না। এই যে সোনা, মহামূল্যবান, আজকালের যুগে তো মূল্যবান রত্ন, এটা কি সত্যিই সেই রত্ন? রবীন্দ্রনাথ কি শুধু এই রত্ন মণিমাণিক মাণিক্যটির কথাই বলতে চেয়েছিলেন? একেবারেই না। কারণ যে লোকটা খেপা, আপনি বুঝুন ব্যাপারটা, বিশ্লেষণে আসুন, যে লোকটা খেপা, তার কাছে কোনো পার্থিব বস্তু, কোনো মহামূল্যবান কোনো বস্তু, এটি তার কাছে নিতান্তই তুচ্ছ। একটা মাটির ডেলা আর একটা সোনার পিণ্ড, এই দুটোর মধ্যে আপাত দৃষ্টিতে তার কাছে কোনো 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 এ নেই, কোনো পার্থক্য নেই, কোনোই পার্থক্য নেই। রবীন্দ্রনাথের মনে হয়েছে এই যে সোনা, যে পরশ পাথরকে রবীন্দ্রনাথ, মানে যে পরশ পাথরকে আকুল হয়ে খেপা খুঁজছে, এই খেপা আর কেউ না, এটা হচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ। এবং এই যে রূপক, এই যে অ্যালিগরি, এই রূপকের মধ্য দিয়ে খুব সম্ভবত রবীন্দ্রনাথ এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনের পরম আরাধ্য হচ্ছেন দেবতা, স্বয়ং ঈশ্বর, এবং সেই ঈশ্বরই হচ্ছেন আমাদের জীবনের পরম সত্য। এবং এই যে মূল্যবান অমূল্য সম্পদ, এই যে সত্য, পরম সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমাদের হিন্দু শাস্ত্রে তাই বলে। তো এই সত্য, এই দেবত্ব আমি অর্জন করেছিলাম, দেবতা আমাকে ধরা দিয়েছিলেন, কিন্তু আমি সেই দেবতাকে ধরে রাখতে পারিনি, আমি তাকে ছেড়ে দিয়েছি, আমার অজান্তে কখন সে বেরিয়ে গেছে। এইখানেই হচ্ছে রবীন্দ্রনাথের, রবীন্দ্র সৃষ্টির সার্থকতা। যতবার পড়বেন, আপনি আজকে আবার বাড়িতে যান, না থাকলে গুগল সার্চ করে পরশ পাথর সোনার-তরী কাব্যগ্রন্থ থেকে একবার অন্তত পড়ুন, কবিতাটাকে হৃদয়ঙ্গম করুন, দেখবেন কি অপার শান্তি। দেখবেন আপনি এতদিন পর্যন্ত কবিতাটাকে পড়ে যেভাবে দেখেছেন, আপনি যখন এই টোটাল ব্যাপারটাকে রিলেট করবেন, এই হোলি ফুল গোটা মধ্যযুগের, যে রোমান এম্পায়ার,
সেখানে সবাই এই পবিত্র জগতে পৌঁছতে চাইছে, যীশুখ্রিস্টের চরণেতে নিজেকে আত্মসমর্পণ করতে চাইছে। এই যে মহান একটা সাহিত্যের ধারা, সেই ধারাটার থেকে কিন্তু রবীন্দ্রনাথ মুক্তি পাননি। ঠিক আছে, তাহলে আমি শুধুমাত্র পরশ পাথর বলে কবিতাটার কথা উল্লেখ করলাম। এরপর আমি একটু ধরে ধরে যদি আলোচনা করি, দেখবেন এই রবীন্দ্রনাথের ছবি ও গান, রবীন্দ্র সমগ্র প্রথম খণ্ড, যেটি পশ্চিমবঙ্গ সরকার থেকে বের করেছিল, তার প্রথম খণ্ডের পেজ নাম্বার 97-এ সেখানে একটি কবিতা আছে। সেই কবিতাটির নাম হচ্ছে কিন্তু পাগল। আমি আবারও বিনীতভাবে আপনাদের কাছে আবেদন করব যে আমরা তো রবীন্দ্রনাথকে জানতে এসেছি, রবীন্দ্রনাথকে চর্চা করতে এসেছি, যদি সম্ভব হয় এই কবিতাটার নামটা একটু মনে রাখবেন। কবিতাটার নাম পাগল। এই কবিতাটা হয়তো সব জায়গায় পাবেন না। রবীন্দ্র রচনা সমগ্র রচনাবলী তার প্রথম খণ্ডের পেজ নাম্বার 97-এ আছে। তার প্রথমের দিকের 2-3টে লাইন আমি একটু পড়ব। বলছে, আপন মনে বেড়াই গান গেয়ে, গান কেউ শোনে কেউ শোনে না, ঘুরে বেড়াই জগৎ পথে চেয়ে, তারে কেউ দেখে কেউ দেখে না। এবং কবিতাটা যদি পড়েন দেখবেন যে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে এই পাগল যখন হাঁটছে রাস্তাতে, সেখানে ফুলগুলো ফুটছে। এই পাগল যখন হাঁটছে, কেউ দেখে কেউ দেখে না, মানে পাগল যাচ্ছে, হয়তো সত্যি ফুল ফুটছে না, কিন্তু পাগল ভাবছে ফুল ফুটছে। সেখানে মৃদুমন্দ বাতাস বইছে, মানে টোটাল পরিবেশটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কেউ দেখছে কেউ দেখছে না। আমি খুব বেশি এটাকে, কবিতাটা তো আমার কাছে আমি আর পড়ে শোনাচ্ছি না বলে আমি আর দীর্ঘায়িত করব না। আমি এরপরতে নাটকে একটু ফিরে যাই। একটা নাটকের কথা বলি রবীন্দ্রনাথের। এখন রবীন্দ্রনাথের নাটক বলুন, উপন্যাস বলুন, তারপরে আমি গানে আসবো। খুব বেশি সময় নেব না, একটা করে এক্সাম্পল দিয়ে চলে যাব। আমি একটি আপনাদের খুব পরিচিত, যেটি সবাই জানেন, পড়েন আপনারা, রবি ঠাকুরের ডাকঘর, খুব ছোটবেলার থেকে অমল আর দয়াওয়ালার গল্প প্রত্যেকে শুনেছেন। আপনারা প্রত্যেকেই শুনেছেন বা দেখেছেন। অমল একটা ছোট ছেলে, গৃহবন্দী, এবং সে একটা ঘরের ভিতরে বন্দি থাকে। সে জানালার ফাঁক দিকে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। একদিন দইওয়ালা বেরোচ্ছিল, ঠিক আছে, সে দূরে দেখে কি নদীটার নাম শ্যামলী। যে পাহাড়, সেই পাহাড়টাও আপনারা চেনেন, সেই পাহাড়টার নাম হচ্ছে পাঁচমুড়ো পাহাড়। আচ্ছা দেখুন, একটা বাচ্চা ছোট ছেলে, সে নিজে বলছে আমার কি রোগ হয়েছে আমি জানি না, কবিরাজ বলেছে আমার কোনো একটা রোগ হয়েছে, আমাকে বাইরে বেরোনো আমার নিষেধ। অথচ সেই বাচ্চা ছোট ছেলেটা, সে প্রকৃতি পাগল। কি পাগল? সে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি পাগল। সে প্রকৃতির মধ্যে নিজেকে বিচরণ করতে চাইছে, কিন্তু ডাক্তার, তার পরিবারের লোকজন তাকে সেখানে বেরোতে দিচ্ছে না। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের পাগলামি। এবং সেই পাগলামিটাকে কোন পর্যায়ে ফেলছেন? আমি এর আগে শেক্সপিয়ার সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম ভিজনারি ফুল। সে প্রকৃতি পাগল, দেখার জন্য পাগল। হয়তো পাগল কথাটা নেই, সরাসরি নেই, কিন্তু চরিত্রটাকে যদি বিশ্লেষণ করেন দেখবেন রবীন্দ্রনাথের অনেক নাটক, অনেক গল্প, অনেক উপন্যাস, সেখানেতে পাগল বা খেপা ব্যাপারটা কিন্তু আবার ঘুরে ফিরে আসছে। আমি আর দুটো নাটকের কথা উল্লেখ করব, তারপরে আমি গানে চলে যাব, সময় নেব না। উল্লেখ করলে অনেক এখানে স্টকে আছে, আপনাদের প্রত্যেককেই পড়তে ইচ্ছা করবে। আমি প্রত্যেকের কাছেই অনুরোধ করব, খুব আমাদের সকলের প্রিয় বিখ্যাত রবীন্দ্রনাথের নাটক, নাট্যকাব্য
রক্তকরবী। আশা করি কম বেশি প্রত্যেকেই পড়েছেন বা একটুখানি মনে আছে। রক্তকরবী একটা ফুলের নাম, আপনারা রক্তকরবী ফুলও দেখেছেন। নামটা অতি অবশ্যই কিন্তু সিম্বলিক। আচ্ছা, রক্তকরবী নাটকে সরাসরি একটা পাগল চরিত্রের কথা বলা আছে, কেউ বলতে পারবেন? বিশু পাগল। কিন্তু বিশু পাগল কি সত্যিই পাগল? সে কিন্তু আদৌ, নাম তার বিশু পাগল, কিন্তু তিনি আদৌ কিন্তু পাগল নন। এখন দেখুন, এখানে রবীন্দ্রনাথকে বলছিলাম না যে পুরো ইউরোপীয় সাহিত্যকে উনি ঘেটে খেয়েছেন, মানে বিদেশি সাহিত্য সম্পর্কে এত জ্ঞান, এত পাণ্ডিত্য, এত বহু বিস্তৃত তার জ্ঞানের পরিধি তিনি নিজে পড়েছেন, আমরা যেটাকে স্বপ্নেও ভাবতে পারি। এখন আপনারা একটুখানি মেলান, রক্তকরবী নাটকে কি আছে? সেখানে একটা রাজা আছে, কোন জায়গায় জানো? যক্ষপুরী, তাই তো নাকি? এবং সেখানকার বিখ্যাত যে চরিত্র, মহিলা চরিত্র, তার নাম হচ্ছে নন্দিনী। যক্ষপুরীর যে রাজা, যিনি সম্রাট, সেই লোকটা কিন্তু খুব একটা সুবিধের নয়। কেন বলুন তো? কারণ রক্তকরবী পুরো যে নাটকটা, সেই নাটকটাই হচ্ছে যে শাসক হচ্ছে বুর্জুয়া ধনীদের প্রতিকূল, সোনার খনি আছে, তাই তো নাকি? আমি ভুল বলছি, ভুলিয়ে ফেলছি। সোনার খনিতে শ্রমিকরা কাজ করছে, শ্রমিকদের উপরে তদারকি রাখার জন্য তিনি কিন্তু বাইরে বেরোন না, তিনি কিন্তু ওই রাজপ্রাসাদের মধ্যেই থাকেন। এবং এখানেও জানালা আছে, সেখান থেকে তিনি ওই, আমরা যেমন বলি না যে মিডলম্যান, লেঠেল টাইপের বা তদারকি করার জন্য ম্যানেজার টাইপের, ওই ধরনের কিছু লোককে উনি ফিট করে রেখেছেন, যে শ্রমিকগুলো আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা এবং ওরা ঠিক ঠিক কাজকর্ম করছে কিনা। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা আপনাদেরকে বলি, বোধহয় ভালো লাগবে। সেটা হচ্ছে একজন বিখ্যাত ফরাসি দার্শনিক, নামটা একটু নিতেই হচ্ছে, তার নাম হচ্ছে মিশেল ফুকো। আশা করি হয়তো এখানে যারা একটুখানি হায়ার লেভেলে পড়াশোনা করেছেন বা করেন, তারা ফুকোর নাম শুনেছেন। ফুকোর একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম হচ্ছে পানিশ অ্যান্ড ডিসিপ্লিন, শাস্তি এবং শৃঙ্খলা, বা ডিসিপ্লিন অ্যান্ড পানিশমেন্ট। ডিসিপ্লিন হচ্ছে শৃঙ্খলা এবং পানিশমেন্ট। সেইখানে উনি একটা খুব সুন্দর থিওরি দিয়েছেন, এটা জেনে রাখা ভালো, আপনারাও দু একবার জায়গায় বলতে পারবেন। এই শব্দটা ফরাসি ভাষাতে উনি বলছেন প্যানঅপটিকন। প্যানঅপটিকন, প্যানঅপটিকন জিনিসটা কি না, ওই যে রাজপ্রাসাদ একটা বাড়ি, সেই বাড়িটা কিরকম পিকিউলিয়ার জানেন? মানে অনেক যারা খেটে খাওয়ালো, মানে আমি এর সাথে মেলাচ্ছি না, মানে রক্তকরবীর সাথে এটাকে পরেতে রিলেট করব। এই প্যানঅপটিকনেতে দেখাচ্ছেন ফুকো যে যিনি অত্যাচারী শাসক, তিনি শ্রমিকদেরকে কাজ করতে বাধ্য করেন, যারা কাজ করেন না, যারা বিদ্রোহী, তাদেরকে বন্দি করে ঘরের ভিতরে ঢুকিয়ে রাখে, এবং প্রত্যেকটা বন্দিকে একটা একটা আলাদা আলাদা সেলের ভিতরে রাখা হয়, ছোট ছোট ঘরের ভিতরে। কোনো একজন বন্দি সে পাশের ঘরের আরেকটা বন্দিকে দেখতে পাবে না, কিন্তু ওই রাজা যিনি প্যানঅপটিকনের ভেতরে বসে রয়েছেন, তিনি কিন্তু ওই ঘরটাতে বসে, একটু উঁচু জায়গাতে বসে, অ্যারিনাতে বসে, সে কিন্তু প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পাগলকে দেখতে পায়। সে কিন্তু নিজে ঘরের ভিতরে বসে রয়েছে, তার গতিবিধি দেখতে পায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মিশেল ফুকো প্যানঅপটিকনের ধারণা। ছবি আছে, এই প্যানঅপটিকন শব্দটাকে মনে রেখে যদি কারো ইন্টারেস্ট থাকে, মিশেল ফুকো, শুধু ফুকো লিখবেন, প্যানঅপটিকন লিখবেন, তাহলে বেরিয়ে যাবে, এই জিনিসটা কি আরো ভালো বুঝে যাবেন। দেখুন, এই প্যানঅপটিকনের যে ধারণা, সেটাই একটুখানি রিভাইজড ফর্মে রবীন্দ্রনাথ সেটাকে রক্তকরবীতে আনলেন। এবং সেখানকার যে রাজা, যিনি ওই সোনার খনিগুলোর মালিক, সেও কিন্তু গোপনে ওই ধরনের আড়ি পেতে দেখত যে কোন শ্রমিক বা তারা কিভাবে পাগল। এখানে বিশু পাগল এটা কিন্তু কেন্দ্রীয় চরিত্র নয়, এটা মোস্ট ইনসিগনিফিক্যান্ট ক্যারেক্টার। তাকে পাগল বলছে বটে, কিন্তু বাস্তবে সে পাগল নয়। কিন্তু তার মধ্যে রয়েছে মুক্তির
হ্যাঁ, মুক্তি, এই মুক্তি শব্দটা, ফ্রিনেস, ফ্রিডম, স্বাধীনতা, এটা রবীন্দ্র সাহিত্যের খুব খুব বড় একটা জায়গা। মুক্তি, মুক্ত চেতনা, নিজেকে মুক্ত করা, বন্দিত্বের হাত থেকে মুক্ত থাকা, স্বাধীনতা, এবং এটা একটা বৃহত্তর মানবতার জায়গাতে পৌঁছে যাওয়া। এই নন্দিনী চরিত্র, সে কিন্তু এই বিশু পাগলের দ্বারাই প্রভাবিত হয়। এখানে এই যে বিশু পাগল, সে কিন্তু প্রকৃতপক্ষে পাগল নয়। তার মানে আমরা আপাত দৃষ্টিতে যে লোকটাকে পাগল ভাবছি, সে কিন্তু আমাদের যে আইকিউ, আমাদের যে স্ট্যান্ডার্ড, আমাদের যে মূল্যবোধ, তার থেকে আরো অনেক উপরে। বিশু পাগল একটা প্রতীকী চিহ্ন, একটা প্রতীক। এটা একটা রূপক নাটক, রূপক একটা নাট্যশিল্প, যে রূপকের মধ্য দিয়ে এই যে নন্দিনীর যে গান, নন্দিনীর যে মুক্তি, নন্দিনীর মধ্যে যে ভালোবাসা, রক্তকরবী একটা ফুল, সে ফুল হয়ে ফুটে উঠছে, রক্তিম। এই রক্তিম সিম্বলটা এসেছে কিন্তু শ্রমিক শ্রেণীর আন্দোলন, শোষণের থেকে। এইখানে বিশু পাগল চরিত্র, এটাকে রবীন্দ্রনাথ সম্পূর্ণ অন্যভাবে আঁকার চেষ্টা করলেন। একটুখানি কোথায় বুঝতে অসুবিধা হবে, আরো ডিটেলস বললে ভালো হতো, আমি সময় নেবো না, আমি এখানে দিয়ে শেষ করব। শুধুমাত্র বলছি বিশু পাগলের চরিত্রটা। এরপর আমি আরেকটি নাটকের কথা উল্লেখ করবো, তারপর কয়েকটা গানে চলে এসে আলোচনাটাকে লাইট করে দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আপনার রবীন্দ্রনাথের মুক্তধারা নাটক শুনেছেন তো? মুক্তধারাতে গল্পটা কিরকমের? মুক্তধারাটা হচ্ছে একটা ঝর্ণা, যে মুক্তধারাটা, জলটা নেমে আসছে, কিন্তু সেই জলেরটাকে কেন্দ্র করে, মানে একদিকে ধনতান্ত্রিক সভ্যতা আর একদিকে গ্রাম্য সভ্যতা, কৃষি সভ্যতা। মুক্তধারা নাটকে দেখানো হচ্ছে যে ওই যে জল, সেই জলটাকে একজন ধনী বা শিল্পপতি, দুটো গ্রামের মধ্যে বিরোধ ছিল, আমি আর নাম টামগুলো এখানে উল্লেখ করছি না, ভুল হতে পারে আমার, কারণ আমি নিজেও সাহিত্যের জগতের লোক নই। সেখানে একটা গ্রামের লোকেদের সঙ্গে আরেকটা গ্রামের লোকেদের বিরোধ। সেখানে মুক্তধারা নাটকের মধ্যেও সেখানে আরেকটি পাগল চরিত্র আছে, দিদির নিশ্চিতই মনে আছে, ধনঞ্জয় বৈরাগী। ধনঞ্জয় বৈরাগী, সে হচ্ছে কিন্তু অভিজিৎ বলে একটা ক্যারেক্টার আছে, তার বন্ধু বা তার সখা। এবং এই ধনঞ্জয় পাগল, সে চেয়েছে, তার পাগলামি আছে, সে বলছে আমার কাছে কোনটা সত্য, সত্যের জয়, আমি মিথ্যা অবলম্বন করবো না, সত্যটা হচ্ছে প্রকৃতির দান এই মুক্তধারা। কোনো লোক কিন্তু পারে না এই মুক্তধারাকে বন্ধ করে দিতে। এটা স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক ছন্দে এটা প্রবাহিত হবে। এবং সেখানে ধনঞ্জয় বৈরাগী, এই মুক্তধারা নাটকের মধ্যে বেশ কতগুলি গান আছে, যে গানগুলো যদি শোনেন আপনারা, যদি মনে হয় কোনো সময় আরেকটুখানি চর্চার জগতে যাব, তাহলে দেখবেন এখানে পাগল চরিত্রটা হচ্ছে মানুষের বিবেক, মানুষের অন্তরাত্মা, খেপামি। তার মানে আমরা কিন্তু প্রতিবাদ করতে পারছি না। রবীন্দ্রনাথ ধনঞ্জয় বৈরাগীর মুখ দিয়ে এই যে শোষণমুখী যন্ত্র সভ্যতা, গণতান্ত্রিক যে সভ্যতা, আপনারা চিন্তা করুন, একটা লোক, তিনি মারা গেলেন 1941, ভুল বললাম নাকি? 1941। তো 1941 সালে রবি ঠাকুর যেখানে প্রাণ ত্যাগ করছেন, মানে রবি ঠাকুর 150 বছর পেরিয়ে গেছে, তো সেই এই যে 150 বছর আগেকার একজন কবি, একজন দার্শনিক, একজন সাহিত্যিক, তিনি তার দৃষ্টিতে ধনঞ্জয় বৈরাগীর যে চরিত্র, সেটা মানুষের একটা বিবেক, অন্তরাত্মাকে তুলে ধরেছেন। আমরা সাধারণ লোক যেটাকে স্পষ্ট ভাষায় বলতে পারি না, আটকে যাই। দেখবেন গ্রামের দিকে যে সমস্ত যাত্রাপালা হয়, সেখানে বিবেকের চরিত্র থাকে,
বিবেকের চরিত্রতে সাধারণ লোকেরা যেটা বলতে পারছে না, বিবেক চরিত্রটা সেখানে সেইটা তার মুখ দিকে বলিয়ে এগিয়ে দেয়। রবীন্দ্রনাথ সেই মহৎ কাজটা করেছেন ওই ধনঞ্জয় বৈরাগীর মধ্য দিয়ে, মুক্তধারা নাটকের মধ্য দিয়ে। মানে আমি বলতে চাইছি যে রবীন্দ্রনাথের সৃষ্টিতে, রবীন্দ্র সৃষ্টিতে খেপা, তো এই খেপাকে কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করা। মানে খেপা মানে এটা আমরা সাধারণ অর্থে যে ডেভিয়েশন বুঝি বা মেন্টাল ডিসঅর্ডার বুঝি, যেটা আমাদের ভূমিকা অংশে সুকৃতিশ বলছিলেন, এটা কিন্তু মোটেই তা নয়। আমাদের 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 প্রত্যেকের একটা মানবতা বোধ, আমাদের মধ্যে একটা অহং বোধ, আমরা সেইটার থেকে কি উত্তরণ ঘটাতে পারবো? তার মানে এই খেপামিটা হচ্ছে বা এই পাগলামিটা হচ্ছে মনুষ্যত্বের বৃহত্তর প্রান্তরে, বন্দর যেখানে জাহাজ নোঙ্গর করে, সেই বৃহত্তর বন্দরে নোঙ্গর করতে সাহায্য করে। এই রবীন্দ্রনাথের যে পাগলামি, এটা ক্ষুদ্র থেকে মহৎ জগতে উত্তরণ, এটা মুক্তির কথা বলে, এটা স্বাধীনতার কথা বলে। মানে খুব স্পষ্টভাবে রবীন্দ্রনাথ তিনি খেপামির কথা বা পাগলামির কথা খুব বেশি জায়গায় যে আলোচনা করেছেন তা নয়, কিন্তু রবীন্দ্র সৃষ্টিতে, রবীন্দ্রনাথের যে শিল্প সাহিত্য আপনি যদি খোঁজেন, দেখবেন, মেলাবেন, প্রত্যেকটা জায়গাতেই দেখবেন কোনো না কোনো ধরনের পাগলামি আছে। আপনি গোরা উপন্যাস, সেখানেও দেখবেন গোরা চরিত্রের একটা পাগলামি। কিরকম পাগলামি? দেশকে স্বাধীন করতে পারছে না, জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ, এবং সেই উগ্র জাতীয়তাবাদ থেকে তাকে বলছে তুমি জাতীয়তাবাদ হও, জাতীয়তাবাদী হও, দেশকে ভালোবাসো, কিন্তু উগ্র জাতীয়তাবাদের পথ থেকে তুমি সরে এসো, একটা সঠিক পথে মানুষকে পরিচালনা করা। গোরা উপন্যাসেও সেই একই ধরনের পাগলামি। আপনি শেষের কবিতা, খুব ইন্টারেস্টিং কবিতা, অনেকেই জানেন, লাবণ্য চরিত্র এবং অমিতও বলবেন না অমিত বলবেন, এ নিয়ে মতপার্থক্য রয়েছে। অমিত বললে তয় হসন্ত হয়, তয় হসন্ত উনি দেননি। আমরা উচ্চারণ করার সময় অমিত কথাটাকে ব্যবহার করি, ওকাটা চলে আসে। অমিত ধনী, অমিত সুদর্শন, অমিত উচ্চশিক্ষিত, আর এদিকে লাবণ্য, সে কিন্তু অনেকটা ওই যে বলছিলাম রাস্টিক ফুল, গ্রাম্য বোকা মেয়ের মতন সহজ সরল সাদাসিধে। তো অমিতের চরিত্রটার মধ্যেও তো পাগলামি আছে। একটা কোনো পুরুষ সে বিবাহের আগে একটা মেয়েকে ভালোবাসে, পরবর্তীকালে তার সাথে প্রেমের সম্পর্কে, ওইখানে প্রত্যেকেই সিনিয়র প্রাপ্তবয়স্করা রয়েছেন, মানে একেবারে যতটা খোলামেলা মেশা যায়, মিশে যাওয়ার পরবর্তীকালেতে দেখা গেল অমিত তার অনেকগুলি সুন্দরী মহিলা বান্ধবী আছে, মেয়ে বন্ধু। তার মধ্যে লাবণ্য একজন, তার মধ্যে আরেকজন হচ্ছেন কেতকীকে সে ভালোবাসে, কেতকী তার পূর্ব পরিচিতা, কিন্তু লাবণ্যর সাথেও সে প্রেমে হাবুডুবু। এবং কেতকী লাবণ্য শুধু নয়, অমিত কুমারের জীবনে ওই কেতকী বা লাবণ্যের মতো আরো অনেক নারী চরিত্রের সমাগম ঘটেছে। তো আমরা হিন্দি সিনেমাতে প্রেম রূপ একটা কোথায় হিন্দি সিনেমা ছিল, উনিও তো এক সাংঘাতিক প্রেমিক, এবং পরবর্তীকালে নাট্য রূপটা পরিবর্তিত হতে 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 এত সুন্দর এবং এত মর্মস্পর্শী ছুঁয়ে যাওয়া, তিনি অবশেষে লাবণ্যকেই হয়তো বিয়ে পাচ্ছেন না, তিনি কেতকীকে বিয়ে করছেন, কিন্তু লাবণ্যকেও ছাড়ছেন না। বলছে যে একটা ছোট্ট নদী বা ঝর্ণা বয়ে যাবে, মাঝে থাকবে ডিঙি, আমি থাকবো এপারে আর তুমি থাকবে ওপারে। আচ্ছা বলুন তো, এই পাগলামি কেউ সহ্য করবে? আপনারা যারা মায়ারা রয়েছেন, এই পাগলামি, এটাও তো এক ধরনের প্রেম পাগল অমিত। পাগলের বহু রূপ, তার বহু ডাইমেনশন, মানে ক্ষেত্র বিশেষে সেই পাগল চরিত্রের রূপ, কেউ প্রকৃতি পাগল, আবার কেউ শিল্প কলকারখানা পাগল,
রবীন্দ্রনাথের যে ছোট গল্প, আমার ওই যে তিন কন্যার যে গল্প, আমি আর ডিটেলস উল্লেখ করছি না, সেখানে দেখেছেন যে এক কন্যা একটা গল্পেতে সেখানে বাবার প্রতিষ্ঠা করা যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিকে রক্ষা করা, নাটকটার বা ছোট গল্পটার নামই ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিটাকে রক্ষা করার জন্য মেয়েটা কী ধরনের পাগলামি করেছে, সেটাও আরেক ধরনের পাগলামি। সেটা হচ্ছে শিল্প পাগলামি, সৃষ্টির পাগলামি। তো রবীন্দ্র সাহিত্যকে যদি খোঁজেন দেখবেন এই ধরনের প্রচুর খ্যাপা বা প্রচুর পাগলা চরিত্র রয়েছে। আপাত দৃষ্টিতে হয়তো খ্যাপা বা পাগলা চরিত্রটা আমাদের কাছে একটুখানি অস্বাভাবিক লাগে, কিন্তু আমরা এই অস্বাভাবিকতার জায়গাতে তো পৌঁছতে চাইনি। রবীন্দ্রনাথ আমাদেরকে চেয়েছেন একটা সুস্থ সংস্কৃতি, একটা সুস্থ নান্দনিক জগতে পৌঁছে দিতে। আজকের আলোচনাগুলো শোনার পরে যেন আমাদের মনে হয় যে হ্যাঁ সত্যিই তো, কই আমরা তো ভাবিনি। রবীন্দ্রনাথ তো সত্যি এই যে সৃষ্টি, রবীন্দ্রনাথকে একটু একটু করে বোঝা, আমরা তো রবীন্দ্রনাথকে ছুঁতে পারছি না, আমরা পৌঁছতে পারছি না। সূর্যের মতন ছুঁতে গেলে হয়তো হাত পুড়ে যাবে, কিন্তু তার আলোটাকে, তার আলোকিত জগৎকে আমরা যদি কোনো স্পর্শ করতে পারি, আমরা নিজেদেরকে ধন্যবোধ করব। আমি এরপরে রবীন্দ্রনাথের আর আলোচনা খুব বেশি এগোবো না, আমি রবীন্দ্রনাথের কয়েকটি গান উল্লেখ করি। আসলে এই টপিকসটা আমার কাছে এসেছিল এই কারণে, রবীন্দ্রসঙ্গীতে খ্যাপা চরিত্র, সেখানে বাউলের সমাহার। একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে বিদেশি সাহিত্যের দ্বারা প্রভাবিত রবীন্দ্রনাথ সবটা হননি। মানে আপনি যদি দস্তয়েভস্কিকে বলেন, দস্তয়েভস্কির হোলি ফুল, ঠিক আছে, শেক্সপিয়ারের ক্ষেত্রে ওয়াইজ ফুল, তার সাথে যদি প্লাস করেন, সেটা হচ্ছে ওই যে গগন হর করার কথা বলছিলেন। আমাদের গোটা রবীন্দ্র সাহিত্যের অনেক জায়গা দিয়ে এই বাউল, সন্ন্যাসী, ফকির, এদের ছড়াছড়ি। এই বাউল এবং সন্ন্যাসী এরা প্রকৃতপক্ষে তো বাউল বা সন্ন্যাসী নয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো সবই রূপক ধর্মী। এবং রবীন্দ্রনাথ বাউল বা সন্ন্যাসীর মধ্য দিয়ে একটা বার্তা দিতে চেয়েছেন। আপনারা দেখবেন রবীন্দ্রনাথের বহু গান আছে যে গানগুলো শুনলেই আমাদেরকে পাগল করে দেয়, আমাদের মধ্যে খ্যাপামিটা নতুন করে জেগে ওঠে। রবীন্দ্রনাথ যখন বলেন, আমি পথ ভোলায় এক পথিক এসেছি। আমাদের আমি তো গানের লোক নই, আমি ঠিক বলতে পারবো না, এখানে সুকৃতি রয়েছে, এরা সব ভালো জানে গান টান, আমি ঠিক জানি না সেই অর্থে, কিন্তু আমি পথ ভোলায় এক পথিক এসেছি। কি সুন্দর লাইন তো দেখুন তো, তারপর কিরকম পথিক, সন্ধ্যাবেলার চামেলি গো, মানে আমি যে পথিক আমি নিজেই চামেলি, সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা। এটা পাগলামি নয়? আমি একটা ফুল, আমি একটা পথিক, আমি কেমন পথিক না, আমি সন্ধ্যাবেলায় কারোর কাছে ধরা দিচ্ছি পথভোলা পথিক, আমি তখন তার কাছে ধরা দিচ্ছি চামেলি হয়ে। আবার আমি সকাল যখন হলো, আমি আমার রূপ পাল্টে দিয়ে, পাগলামির রূপ পাল্টে দিয়ে আমি হয়ে গেলাম মল্লিকা। আমার চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা, আমায় চেনো কি? তারপরে আরেকটু কয়েকটা লাইন ছেড়ে দিয়ে তারপরে আছে, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, কি অরূপ গুঞ্জরি নাকি এই ধরনের, অরুণ গুঞ্জরি, হ্যাঁ অরুণ গুঞ্জরি। এই লাইনটা দেখুন, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে। এ তো সরাসরি উনি বলছেন যে আমি পাগল, আমার মতন পাগলকে কে ভালোবাসবে, ডাকে মানে তো ভালোবাসা। আমি কখনো চামেলি, কখনো মল্লিকা, এবং প্রত্যেকটা ওয়ার্ডিং পড়ে দেখবেন যে যদি ভিতর থেকে, হৃদয় থেকে শোনেন, গানটা বারে শুনবেন, শোনার পরই মনে হবে আহা কি শ্রবণ করিলাম, আমাদের কর্ণকুঠরে গহ্বরে কি মধুর বাণী প্রবেশ করলো। এ তো মানুষকে বাঁচতে শেখায়। এই যে পাগলামি, এই পাগলামি মানুষকে, পাগল হলে কি হয়, পাগল হলে একটা অবসাদ থাকে। রবীন্দ্র সাহিত্যের এই যে পাগলামি, এই পাগলামি কি করে বলুন তো, মানুষকে ভালোবাসতে শেখায় নয়, মানুষের মধ্যে আনন্দ, স্বতঃস্ফূর্ততা, মানে একটা আবরণ তৈরি হয়ে যায়, স্বতঃস্ফূর্ততার আবরণ।
এখানেই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্বতা, যেটা আমাদের কারো মধ্যেই নেই। বাংলা সাহিত্যের অন্য কোনো কবি, আমি কাউকে ছোট না করেই বলি, কি জীবনানন্দ, কি আরো ইত্যাদি ইত্যাদি, আমি শুধু জীবনানন্দের নামটাই নিলাম, আমি কাউকেই ছোট করছি না। আধুনিক কালের এত ভালো কবি রয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ সেই জন্যই বিশ্বকবি, সেই জন্যই কবিগুরু। আমি রবীন্দ্রনাথের যে গানটির কথা বিশেষ করে আমার মনে হয়েছিল, যে গানের কথা, সেই গানটা হচ্ছে দুটো একটা গানের কথা শুধু উল্লেখ করে দিই, ছেড়ে দিই। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। গানটা অনেকেরই হয়তো জানা নেই। গানটা প্রথম লাইনটা একটু মনে রাখবেন, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। এটা বিখ্যাত রবীন্দ্র শিল্পী সুচিত্রা মিত্র, আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতনের ভদ্রমহিলা শিক্ষিকা, অপূর্ব তার কণ্ঠে এই গান রয়েছে, সময় করে শুনবেন। তারপরে আরো একটি গান, খেপা তুই আছিস আপন খেয়াল ধরে। আর এটা তো হয়েইছে, অনেক গান আছে, তুমি যে আমারে খেপাও প্রেমের নেশায়, রবীন্দ্রনাথের বিখ্যাত গান। আরেকটি গান, যদি তোমার থাকি পাশে মন যে আমার পাগল হয়ে যায়। আর এই গানটা সবারই জানা, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ ছেলে। এটি তো গগন হরকরা এবং ওই ফকিরের গান, যেটি রবীন্দ্রনাথ পথে যাওয়া ফকিরের সঙ্গে পরিচয় ছিল না, উনি সেই ফকিরকে ডাকেন, যেটুকু শুনেছি। এবং আলটিমেটলি সেই গান তিনি পরবর্তীকালে অনুকরণ করে তিনি তার নিজের গান লিখলেন। হ্যাঁ, ওই গানটা কি ছিল, ও আমার সোনার বাংলা, এবং সেটাই পরবর্তীকালেতে একটা দেশ, বাংলাদেশ, তার জাতীয় সঙ্গীতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমি আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুই বলতে চাই যে রবীন্দ্রনাথের এই যে পাগল চরিত্র, এই যে খেপা চরিত্র, মানে হে বিশ্বকবি, হে গুরুদেব, তুমি আমাদেরকেও একটু আশীর্বাদ করো, যেন আমরা তোমার মতো ছোটখাটো একটু পাগল হতে পারি। আমরা যেন সবাই, কি বলবো, মানে প্রেম কথাটাকে খুব সংকীর্ণ অর্থে নেবেন না। ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, ছোট বড় আপনজনকে ভালোবাসা, আমরা যেন প্রেমের সাগরে ওই খেপার মতো পাগলের মতন ডুবে দিতে পারি। আমাদের মধ্যে যে ক্ষুদ্র অহংবোধ আছে, আমাদের মধ্যে যে ক্ষুদ্র আমিত্ব আছে, সেই ক্ষুদ্র অহং আর আমিত্ব থেকে আমরা যেন সকলে মুক্ত হতে পারি। আমরা যেন সকলের তরে প্রত্যেকে আমরা যেন আবারও বলতে পারি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে এই হচ্ছে রবীন্দ্রনাথ। সুতরাং নতুন করে কিছু বলার নেই, আবেগপ্রবণ হতে হয়। এই আলোচনার শেষ নেই। আমি সাহিত্যের লোক নই, আমি অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের টিচার। সুদীর্ঘ 40 বছর ধরে গার্লস কলেজে অধ্যাপনা করেছি। তো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আমি যতটা পরিচিত, আমি সাহিত্য জগতে পরিচিত নই, কিন্তু সাহিত্যের প্রতি একটা অগাধ, একটা নিবিড় টান আছে, ভালোবাসা আছে। সেজন্যই মাঝে মধ্যে মনে হয় যে অনধিকার চর্চা তো বোধহয় নয়, এটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আর সেই ভালো লাগা, ভালোবাসার থেকেই এই রবীন্দ্র চর্চা বিষয়ে আপনাদের সান্নিধ্যে আসা, এটাও পাগলামি।